জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তার এক্স হ্যান্ডেলে বলেছেন যে যেই নারীরা ঘর থেকে বের হয়ে বাইরে যায়, কাজের জন্য কর্মস্থলে যায়, যারা চাকরিজীবী তারা পতিতা। এতটা নিকৃষ্ট মন্তব্য আমার তো মনে হয় না ডাক্তার শফিকুর রহমান না, কোনো রাজনৈতিক সচেতন ব্যক্তি, ন্যূনতম যাদের জ্ঞান আছে, ন্যূনতম যাদের বুঝে, তারা বড় কোনো নেতা হওয়ারও প্রয়োজন নেই, সাধারণ একজন কর্মী লেভেলের কোনো মানুষও তো এই ধরনের কথা বলতে পারে না। প্রিয় বন্ধুরা, আমি অন্তত পক্ষে কোনোভাবে বিশ্বাস করি না ডাক্তার শফিকুর রহমানের মতো একজন ব্যক্তি এরকম কথা বলতে পারে। কিন্তু আমরা কি করছি? ডাক্তার শফিকুর রহমান এই কথা বলেছে, এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রতিপক্ষরা তার উপরে রাজনৈতিক আক্রমণ চালাচ্ছেন। আর ভাই, রাজনীতি করেন আপনারা, সবাই করেন, কিন্তু ন্যূনতম একটা বিবেক তো থাকা উচিত যে কোন ব্যক্তিটা কতটুকু কথা বলতে পারেন। জনাব তারেক রহমানের কাছে কিছুদিন আগে একজন 24-এর নিহত শহীদের মা তার কাছে এসে তাকে জড়িয়ে ধরবার চেষ্টা করেছেন, জড়িয়ে ধরেছেন, তিনি সান্ত্বনা দিয়েছেন। স্বাভাবিক, একজন শহীদের মা, তার মানে তার বয়সটা কতটুকু বয়স্কা, সিনিয়র হতে পারে, মুরব্বী হতে পারে, অন্ততপক্ষে সে তো যুবতী না। যুবতী হলেও আমি মনে করি একজন পরিবেশ পরিস্থিতির উপরে যখন একজন নারী কোনো পুরুষের কাছে আশ্রয়ের মতো করে তাকে যখন মনে করে যে আপনি আমার আশ্রয় করতে পারতেন বা আপনি আমাকে আশ্রয় দেন, আপনি আশ্রয় দিবেন, এই প্রত্যাশা নিয়ে যখন কারো কোনো পুরুষের কাছে আসে, আরে নিজামুদ্দিন আউলিয়াও তো শেষ মতো আউলিয়া হয়ে গেছে। 100 অনেকে গল্প মনে করেন, যাই মনে করেন, বাট এটা তো শুনে শুনে আমরা বড় হয়েছি, আমরা এটাকে বিশ্বাস করি, লালন করি। একজন ডাকাতও তো যখন এমন একটা পরিস্থিতিতে যায় এবং যখন মানব সৃষ্টিকে বাঁচাতে চায় বা মানুষকে ভালোবাসতে চায়, সেখানে কোনো ধরনের অন্য কিছু মাথায় আসে না, তখন একটা মানুষকে ভালোবাসার, মানব সৃষ্টিকে ভালোবাসার বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমাদের 24-এর শহীদ যারা রয়েছে তাদেরকে তো আমরা কোনো মূল্যায়ন করতেই পারিনি মরার পরে, বরং তাদের যে পরিবারকে রক্ষা করবার জন্য আমরা যতটা চেষ্টা করে যাচ্ছি কিচ্ছুই করতে পারিনি। এখন তারা আবেগ আপ্লুত হয়ে আমাদের যে কোনো দায়িত্ববান মানুষকে পায়, তারা জড়িয়ে ধরে। এটা তো লজ্জা হওয়া উচিত। জনাব তারেক রহমান সেই লজ্জা অনুভব করেই সেই নারীকে তিনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। জনাব ডাক্তার শফিকুর রহমানের কাছে একই ঘটনা ঘটেছে, কারণ এরা তো ওই মানের নেতা যে জনগণ মনে করে তাদের ছায়াতলে বা তাদের শাসনের অধীনেই আমাদেরকে নিরাপদভাবে বসবাস করতে হবে এবং তারাই আমাদেরকে নিরাপত্তা দিবে আল্লাহ তাআলার পর। পলিটিক্যালি আল্লাহ তাআলাই তো ক্ষমতা তাদেরকেই দেয় যারা তার জনগণকে নিরাপত্তা দিতে পারে। সবাইকে কিন্তু ক্ষমতা দেয় না, সবাইকে সেই শক্তি দেয় না, সবাইকে সেই মেধা দেয় না। নেতা তো সেই হয় যে জনগণকে নিরাপত্তা দিতে পারে এবং জনগণকে সঠিক পথে পরিচালিত করতে পারে। সেই সক্ষমতা সবার নেই। তারেক রহমানের আছে, ডাক্তার শফিকুর রহমানের আছে, ছিল শেখ হাসিনার, সে দেয়নি বলেই তার এমন ভয়ঙ্কর অধঃপতন হয়েছে। এখন আমরা আবারও একইভাবে যারা দিতে চাচ্ছে তাদেরকে নিয়ে প্রশ্ন তুলছি। তাদেরকে আমরা এই অপর দলগুলো এই ধরনের মানবিক বিষয়গুলিকে সামনে এনে দেখা যাচ্ছে যে আমাদের একটা ভ্রাতৃত্ব বন্ধন বলুন, এই যে রাজনীতির নতুন একটা পরিবর্তনের জন্য এই দুজন বড় বড় নেতা যখন মানবিক কাজে এটাকে প্রতিযোগিতা রীতিমতো করছে, প্রতিনিয়ত করছে, প্রত্যেক ক্ষণে করছে, তখন আমরা তাদের এই বিষয়গুলিকে, যেগুলি বেসিক সাধারণ কমন সেন্সের থেকে বোঝার সুযোগ রয়েছে, সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলছি। আমরা কতটা নিকৃষ্ট মানসিকতা লালন করি, খুবই দুঃখজনক। আরে ভাই, আমি যদি চাইতাম যে আমি লাখ লাখ কোটি কোটি দর্শক বানাতাম, আমার চেয়েও ভালো মানুষকে পাগল করার মতো গালি গালাজ থেকে শুরু করে ধর্মীয় বিষয়গুলোকে মিলিয়ে আমি তো বহুত কথা বলতে পারতাম, বহুত কিছু করতে পারতাম। জনপ্রিয়তা অর্জন করায় অন্তত বাংলাদেশে খুব কঠিন, কারণ বাংলাদেশের মানুষের মতো বোকা মানুষ পৃথিবীতে আর কোথাও নাই, যারা সব বিবেক দিয়ে কখনো ভাবে না, তারা আবেগ দিয়ে ভাবে। এই আবেগী মানুষদেরকে অনেকেই পর্যন্ত বোকা বানিয়ে যাচ্ছে। লক্ষ কোটি কোটি মানুষকে মুরিদের মতো করে পেছনে তারা এই ফলোয়ার্স হিসেবে ব্যবহার করে যাচ্ছে, আর আমরা ব্যবহৃত হয়ে যাচ্ছে। আমরা কখনোই বিবেক দিয়ে ভাবার চিন্তাও করি না এই মানুষগুলিকে নিয়ে আমরা কিভাবে সামনের দিন আমরা মোকাবেলা করবো, এ নিয়ে যথেষ্ট আমার সন্দেহ রয়েছে। আমি যে কথা বলতে যাচ্ছি যে আজকে এক্স হ্যান্ডেলে জনাব
ডাক্তার শফিকুর রহমানের মতো মানুষকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে সাইফুল সাগর যে কোনো পক্ষের শীর্ষ যে এই ধরনের নেতার ক্ষেত্রে যদি এই ধরনের দুর্ঘটনা হয়, আমি অন্তত পক্ষে বলবো যে তাদের যে অবস্থান, সে অবস্থান থেকে আমার বিবেচনা করা উচিত যে এই লোকটাকে এই ধরনের কোনো কাজ করতে পারার মতো মানুষ কি না। ডাক্তার শফিকুর রহমান কি এই ধরনের কথা বলার মতো মানুষ? যে লোকটা মানে একটা নারীকে আসার পরে যেভাবে তিনি আশ্রয় দেওয়ার কথা বলেছেন, সান্ত্বনা দিয়েছেন, তাকে তো আমরা কখনো কল্পনা করি তার মতো মানুষ তার জায়গাতে থাকলে অন্যান্য যারা আছে নারীদেরকে সহ্যই করতে পারে না, বিভিন্ন ধর্মের কথা বলে বলে নারীদেরকে দূরে রাখার চিন্তা করে। উনি তো সেটা করেনি। উনি একজন শহীদের মাকে তিনি সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করেছে, এটা নিয়েও সমালোচনা হয়েছে। কতটা বড় বড় চিন্তাভাবনার মানুষ আমরা। এখন এক্স হ্যান্ডেলের মধ্যে, এই এক্স হ্যান্ডেল তো প্রতিনিয়ত সবারই হ্যাক হয় না? এমন কোনো নেতা আছে যার ফেসবুক বা টুইটার হ্যাক হয়নি? এমন কোনো নেতা বা সাধারণ মানুষ আছে কেউ বলতে পারবে? আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি। আর পুরোপুরি একটা দেশের সর্বোচ্চ শক্তিশালী দেশেও তো পুরো সিস্টেম, পুরো টেকনোলজি গায়েব করে দিচ্ছে আপনার বিভিন্ন ধরনের হ্যাকাররা, এবং যারা টার্গেট করে আক্রমণ করতে চায়। খুবই সহজ। কিন্তু কথা হলো এটার পর যেই ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি, সেগুলি কি আসলে যেই লোক এটা করেছে, যার আইডিতে, সে কি আসলে এমন কথা বলবার মানুষ কি না? এটা তার বিগত ইতিহাস থেকে আমরা দেখে এরপর অনেক বিবেচনা করবো, এরপরে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। কিন্তু আমরা যে প্রতিপক্ষ যেভাবে এই বিষয়টাকে রাজনীতি কি করার চেষ্টা করেছে, এটি আমাদের সামনের সময়ের জন্য ভয়ঙ্কর অশনি সংকেত। আপনারা আমাকে বলতে পারেন আমি এখন জামাতের দালাল, আমাকে তো একবার সকালে জামাতের দালাল বলেন, একবার বিকালে আমাকে বিএনপি দালাল বলেন, মাঝখানে আমাকে ওই কোন আছে দল এগুলির দালাল বলেন, এনসিপির দালাল বলেন, সব ধরনের দালালিপন আমি করেছি। কিন্তু আমি এই পর্যন্ত কেউ বলতে পারবে না আমি সাগর কারো কাছে কোনো স্বার্থের জন্য ক্ষুদ্র পরিমাণ সুবিধা চাওয়ার চেষ্টা করেছি। ক্ষুদ্র পরিমাণ সব দলকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমি বাংলাদেশের দালাল, এবং আমি কথা বলেই যাব। কালকে তারেক রহমানকে নিয়ে বা এই যে জনাব মির্জা আব্বাসকে যেভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে, এটা আমি তীব্র নিন্দা করেছি এবং সবসময় নিন্দা করে যাব। কারণ ওনার মতো মানুষ, উনি যে এই শেষ বয়স পর্যন্ত যে ঢাকা শহরে একজন প্রতাপশালী লোক ছিলেন, যে লোক এখন পর্যন্ত রাজনীতি করে যাচ্ছেন এবং এমন এক জায়গায় রাজনীতি করছেন যেখানে হাসিনার আমলে থাকাটাও মুশকিল ছিল, সেই লোকটা এখন রাজনীতি করছে, প্রতিপক্ষ তাকে প্রতিনিয়ত কীভাবে অপমান করে চলছে, এগুলি সহ্য করার মতো নয়। আমরা কি পরিবর্তন করছি আবারও এরকম ঘৃণা ছড়াবার জন্য? কি শিখছে এই জাতি, কি শিখছে আমাদের সামনের জেনারেশন এদের কাছ থেকে? আমরা এগুলির প্রতিবাদ করতে হবে। যারা নীরবে দেখছেন আর হাসছেন, প্লিজ সামনে এসে কথা বলুন যে যারা এই ধরনের নিকৃষ্ট কাজ করবে তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। সামনের সময় আমরা চাই না আমাদের রাজনীতিতে এই ধরনের ব্যাড প্র্যাকটিস হোক, যেটার কারণে আমাদের পরবর্তী প্রজন্ম বিভ্রান্ত হবে। আমরা কোনোভাবেই ছাড় দিতে পারবো না। সামনের সময় আমি বলে রাখছি, আমি আমার জায়গাতে স্পষ্ট পরিষ্কার, যারাই দুর্নীতি করার বা যারাই কোনো ধরনের এই ইজ্জত নিয়ে টানাটানি করবে, একে অপরের প্রতি এমন কোনো ধরনের আচরণ করবে যেটা আমরা দেখা যাচ্ছে যে আমাদের জেনারেশনকে বিভ্রান্ত করবার মতো অবস্থা হবে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। আমার সাথে আপনারা যারা আছেন সাধারণ মানুষ, আমার সাথে থাকলে থাকেন, না থাকলে নাই। আমি মনে করি আপনারা যাদের বিবেক আছে ন্যূনতম, তারা সামনের সময়টাকে বিবেক দিয়ে বিবেচনা করবার চেষ্টা করবেন। একটা সময় আমরা বিবেক দিয়ে বিবেচনা করবার সুযোগও পাইনি, আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে। সুতরাং এই সুযোগ যদি আবারও নষ্ট করেন, তাহলে মনে রাখবেন যারা আপনাদেরকে এইভাবে একে অপরকে সামনাসামনি করছে এবং আপনাদেরকে শত্রুতে রূপান্তরিত করছে, তারা খুব দেরি হবে না আপনাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করতে। কারণ বিশাল শক্তি আপনাদেরকে ছিন্ন ভিন্ন করবার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারা সফল হবেই, কারণ আমরা এখনও পর্যন্ত আবেগ দিয়ে কাজ করছি। আমাদের বিবেক আমরা কার কাছে কোথায় রেখে দিয়েছি আমি জানি না। আমি আশা করি প্লিজ এইসব বাদ দিয়ে আমরা সুষ্ঠু, সুস্থ এবং সুন্দর কথা, কাজ এবং বিষয়গুলোকে সামনে রেখে প্রতিযোগিতা করি। সমর্থকদের কাছে বলবো, যারা আপনারা আছেন, বিএনপি সমর্থক, জামাতের সমর্থক, ইসলামী আন্দোলনের সমর্থক, যারা আছেন, আপনাদেরকে বলবো দয়া করে আপনারা নিজেদের অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করুন। অনেক সময় দেখা গেছে যে নেতারা আসলে তত বেশি এসব জন্য দায়ী না, যতটা সমর্থকরা যতটা দায়ী। এতটা অন্ধ সমর্থক হওয়ার
থেকে বিরত থাকুন। কারণ সামনে নির্বাচন অন্তত 500-1000 টাকা দিয়ে কোনো মানুষকে কেনা যাবে না। সামনে নির্বাচন হবে, যে সঠিক মানুষ তাকেই ভোট দেবে মানুষ। এবং আমি মনে করি যে এরপরেই সেই 24-এর আন্দোলনের ফসল যেটা আমরা চেয়েছি সেটি হয়তো কিছুটা আমরা দেখতে পাবো। না হলে এই দেশ এমনভাবে পথ হারাবে, আর কখনো সেই পথে ফিরিয়ে আনতে পারবেন না। প্লিজ সবাইকে বলবো, সচেতন হন, সঠিক মানুষকে ভোট দেওয়ার জন্য পরিকল্পনা করুন। কিভাবে ভোটের দিন কিভাবে চুরি, ডাকাতি, ছিনতাই অথবা কেন্দ্র দখল এগুলি থেকে কিভাবে মুক্ত হয়ে একটা সুন্দর স্বাভাবিক নির্বাচন করা যায় সে বিষয়ে আপনারা প্রস্তুতি নিন। প্লিজ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।